বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আব্দুর রাফিদ বিশ্বাস কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায় থেকে মুদ্রার পরিমাণ তত্ত্ব বা ফিশারি ও ভাষ্য অর্থাৎ কোয়ান্টিটি থিওরি অফ মানি, ফিশারি অ্যান্ড ভাষ্য নিয়ে আলোচনা করব। আমি আশা করছি তোমরা সকলেই আমার সাথে রয়েছ। আর তোমাদের সাথেই রয়েছে আমি মোহাম্মদ হামিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, আব্দুর রাফিদ বিশ্বাস কলেজ, সাতিয়ান মিরপুর, কুষ্টিয়া। তো প্রথমে আমরা ফিশারি ও ভাষ্য তথা মুদ্রার পরিমাণ তত্ত্ব সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিই। অর্থের মূল্য পরিবর্তন এবং নির্ধারণ সম্পর্কিত তত্ত্বই মূলত অর্থের পরিমাণ তত্ত্ব। 1886 সালে সাইমন নিউকম, খেয়াল করি আমরা, 1886 সালে সাইমন নিউকম রচিত একটা বই প্রিন্সিপল পলিটিক্যাল অফ ইকোনমি এই প্রিন্সিপল পলিটিক্যাল অফ ইকোনমি নামক গ্রন্থে সর্বপ্রথম অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে মৌলিক বক্তব্য রাখেন সাইমন নিউকম। আমেরিকান অর্থনীতিবিদ আরভিং ফিশার ইনি হচ্ছে আমেরিকান অর্থনীতিবিদ। আরভিং ফিশার 1911 সালে, খেয়াল রাখতে হবে এগুলো, যে আরভিং ফিশার 1911 সালে একটা বই লেখেন যেটা হচ্ছে পারচেজিং, পারচেজিং পাওয়ার অফ মানি। খেয়াল রাখতে হবে যে পারচেজিং পাওয়ার অফ মানি এই বইটা লেখেন। যে আরভিং ফিশার 1911 সালে পারচেজিং পাওয়ার অফ মানি নামক বইটিতে এই সাইমন নিউকমের বক্তব্যকে আরও পরিবর্ধন এবং সম্প্রসারিত করেন। আর এই তত্ত্বটি কোয়ান্টিটি থিওরি অফ মানি, এই তত্ত্বটি কোয়ান্টিটি থিওরি অফ মানি নামে পরিচিত। তাহলে আমরা কি বুঝলাম? দেখো যে অর্থের মূল্য পরিবর্তন বা নির্ধারণ সম্পর্কিত তত্ত্বটাই মূলত হচ্ছে তোমার অর্থের পরিমাণ তত্ত্ব। আর 1886 সালে সাইমন নিউকম তিনি একটা বই লেখেন, বইটির নাম হচ্ছে প্রিন্সিপল পলিটিক্যাল অফ ইকোনমি। এই বইতে তিনি সর্বপ্রথম মুদ্রার পরিমাণ তত্ত্ব সম্পর্কে, অর্থাৎ মুদ্রার পরিমাণ তত্ত্ব সম্পর্কে মৌলিক ধারণা দেন। যে পরবর্তীকালে 1911 সালে আরভিং ফিশার তিনি একটা বই লেখেন পারচেজিং পাওয়ার অফ মানি। এই বইতে তিনি এই সাইমনের বক্তব্যকে আরও পরিমার্জন করেন এবং সম্প্রসারিত করেন। হ্যাঁ, আর যে এই তত্ত্বটাই মূলত তোমার হচ্ছে কোয়ান্টিটি থিওরি অফ মানি নামে কি পরিচিত। তো এখন আমরা এই যে ইতিহাসটা জানলাম যে মুদ্রা পরিমাণ তত্ত্বের প্রথম কে ধারণাটা নিয়ে আসলো, পরবর্তীতে
কে তাকে পূর্ণ রূপ দিল, সেগুলো আমরা মূলত মোটামুটি একটা জানতে পারলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে মূল বক্তব্যটা, অর্থাৎ মুদ্রার পরিমাণ তত্ত্বের মূল বক্তব্য। মূল বক্তব্যটা খেয়াল করি আমরা, যে মুদ্রার পরিমাণ তত্ত্বের মূল বক্তব্য কি আমরা জানব, যে ফিশারের পরিমাণ তত্ত্বে বলা হয় যে অন্যান্য দ্রব্যের মূল্য যেমন যেভাবে নির্ধারিত হয়, অর্থের মূল্য কিন্তু সেই একইভাবে নির্ধারিত হয়। অন্যান্য দ্রব্যের মূল্য যেমন দ্রব্যের চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়, ঠিক তেমনি অর্থের মূল্য কিন্তু অর্থের যোগান ও চাহিদা দ্বারা নির্ধারিত হয়ে থাকে। ফিশারের মতে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্য সমানুপাতিক এবং বিপরীতমুখী সম্পর্ক বিরাজমান। অর্থাৎ অর্থের পরিমাণ যে হারে, অর্থের যোগান যে হারে বৃদ্ধি পাবে, অর্থের মূল্য সেই হারে কিন্তু কমবে। আবার অর্থের যোগান যে হারে হ্রাস পাবে, অর্থের মূল্য সেই হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ অর্থের যোগান যদি দ্বিগুণ হয়, অর্থের মূল্য অর্ধেক হবে। আর অর্থের যোগান যদি অর্ধেক হয়, তাহলে অর্থের মূল্য হবে দ্বিগুণ। খেয়াল রাখতে হবে এখানে যে অর্থের এই কতটুকু মূল জিনিস আর কি, এই কথাটার মূল বক্তব্যটা হচ্ছে এইটা, যে অর্থের যোগান কি দ্বিগুণ, দ্বিগুণ হলে অর্থের মূল্য কি হবে, অর্ধেক হবে। আর অর্থের যোগান অর্ধেক হলে অর্থের মূল্য দ্বিগুণ হবে। এইটুকুই হচ্ছে মূল জিনিস। খেয়াল রাখতে হবে আমাদের যে অর্থের যোগান দ্বিগুণ হলে অর্থের মূল্য কী হবে, অর্ধেক। আর অর্থের যোগান অর্ধেক হলে অর্থের মূল্য কী হবে, দ্বিগুণ, অর্থাৎ বিপরীত। সুতরাং ফিশারের মতে যে অর্থের যোগানের উপরই অর্থের মূল্য নির্ভর করে এবং অর্থের পরিমাণের পরিবর্তন হলে অর্থের মূল্যের কি পরিবর্তন ঘটে। তাহলে ফিশার কি বললেন যে অর্থের যোগানের উপর অর্থের মূল্য নির্ভর করে। আবার অর্থের যোগান বা পরিমাণ যদি পরিবর্তন হয়, যোগান বা পরিমাণের যদি পরিবর্তন হয়, অর্থের মূল্যেরও কি হয়, পরিবর্তন হয়। যেটা কিন্তু এখানে আমরা বুঝতে পারছি, পরিবর্তন দ্বিগুণ ছিল, অর্ধেক হলো। আবার অর্থের যোগান অর্ধেক হচ্ছে, অর্থের মূল্য তখন কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তাহলে পরিবর্তন হয়ে যাচ্ছে, ছিল এক তোমার হচ্ছে ছিল একরকম, হলো অর্ধেক, আবার অর্ধেক হচ্ছে দ্বিগুণ হচ্ছে। তার মানে কি অর্থের যোগানের উপর অর্থের মূল্য কি নির্ভর করে। অর্থের যোগান বাড়লে অর্থের মূল্য কমবে, অর্থের যোগান কমলে অর্থের মূল্য কি বাড়বে। এটুকুই হচ্ছে ফিশারিও ভাষ্যের মূল বক্তব্য, অর্থাৎ মুদ্রার যে পরিমাণ তত্ত্ব রয়েছে তার মূল বক্তব্যটা হচ্ছে এটুকু। তা আমরা এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে আমাদেরকে। তাহলে মানে এই পড়াটা টোটালি বুঝে পড়তে হবে এবং ধীরে সুস্থে পড়লে সহজেই কিন্তু এটা আয়ত্ত করা সম্ভব। তবে ফিশার তার এই তত্ত্বটিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কয়েকটি অনুমিত শর্তের আশ্রয় নিয়েছেন। অনুমিত শর্তের মধ্যে নাম্বার 1 আমাদের খেয়াল রাখতে হবে যে অর্থ বা মুদ্রা শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হবে, বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হবে।
ব্যবহৃত হবে। নাম্বার 2, অনমিত শর্ত সমূহ, এগুলো অনমিত শর্ত। অনমিত শর্ত মুদ্রা বা অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হবে। নাম্বার 2, খেয়াল রাখতে হবে এখানে শুধু লেনদেনের জন্য অর্থের চাহিদা সৃষ্টি হয়। কি? শুধু লেনদেনের জন্য অর্থের চাহিদা সৃষ্টি হয়। নাম্বার 3, অর্থনীতিতে পণ্য নিয়োগ বিরাজমান থাকবে। বিরাজমান, তো অর্থনীতিতে পণ্য নিয়োগ বিরাজমান থাকবে, অর্থাৎ বিরাজমান দেখে হবে। তার মানে কি, উৎপাদনের যে 4টি উপকরণ রয়েছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলা সম্পূর্ণরূপে একটা দেশের যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলো ব্যবহার হবে, পরিপূর্ণরূপে ব্যবহার হবে এবং তার দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী এই 4টি উপকরণ ব্যবহৃত হবে। সেটাকে বলা হচ্ছে কি, পণ্য নিয়োগ বিরাজমান। এবার নাম্বার 4, যে স্বল্পকালে, খেয়াল করি আমরা, স্বল্পকালে দ্রব্যের উৎপাদন ও লেনদেন, স্বল্পকালে দ্রব্যের উৎপাদন ও লেনদেন স্থির থাকবে। নাম্বার 5, স্বল্পকালে দ্রব্যের লেনদেন, উৎপাদন ও লেনদেন স্থির থাকবে। যেহেতু দ্রব্যের উৎপাদন ও লেনদেন স্থির থাকে, লেনদেন, অর্থের উৎপাদন, দ্রব্যের উৎপাদন ও লেনদেন স্থির হওয়ায় অর্থের প্রচলন গতিও স্থির থাকবে। আমাদের খেয়াল করতে হবে যে এই উৎপাদন লেনদেন স্থির থাকার কারণে অর্থের যে প্রচলন গতি রয়েছে, অর্থের প্রচলন গতি হচ্ছে হাত বদলানো, যেটা আর কি, হ্যাঁ, অর্থ যতবার হাত বদলায় সেটাকে প্রচলন, মানে এক হাত থেকে আর এক হাত যাওয়াকে বলা হচ্ছে প্রচলন গতি। এটা আর হাত বদলাবে না, স্থির থাকবে, প্রচলন গতি স্থির থাকবে। 6, অর্থের চাহিদা ও যোগান, অর্থের চাহিদা ও যোগান সমান হবে। আর 7 নম্বর শর্তটা হচ্ছে দাম স্তরের কোনো ভূমিকা থাকবে না। দাম স্তরের ভূমিকা থাকবে না। দেখো, আরভিং ফিশার তার এই মুদ্রার পরিমাণ তত্ত্ব প্রতিষ্ঠিত করার জন্য এই 7টি অনিয়মিত শর্তের তোমার ধরে নিয়েছেন। আর এই অনিয়মিত শর্ত সাপেক্ষে কিন্তু তোমার মুদ্রার পরিমাণ তত্ত্বটিকে প্রতিষ্ঠিত লাভ করেছে। একটা হচ্ছে মুদ্রা শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করবে। মুদ্রার অনেকগুলো কাজ রয়েছে, শুধুমাত্র একটা কাজকে এখানে অনুমোদন দেওয়া হয়েছে, বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করবে। শুধু লেনদেনের জন্য অর্থের চাহিদা সৃষ্টি হয়, শুধুমাত্র ক্রয় বিক্রয় বা লেনদেনের জন্য অর্থের চাহিদা সৃষ্টি হয়। হ্যাঁ, যে একটা সমাজে কি পরিমাণ দ্রব্য চাহিদা রয়েছে, ওই দ্রব্য ক্রয় করতে কি পরিমাণ অর্থ লাগবে, ওইটাকেই বলা হচ্ছে অর্থের কি, লেনদেনের জন্য অর্থের চাহিদা। অর্থনীতি পূর্ণ নিয়োগ বিরাজমান বলছো, এটা স্বল্পকালে দ্রব্যের উৎপাদন ও লেনদেন কি থাকবে, স্থির থাকবে। আর এই স্থির থাকার কারণে তোমার অর্থের প্রচলন গতি, হাত বদলানোটাও কী থাকবে, স্থির থাকবে। আর সবসময় খেয়াল রাখতে হবে যে অর্থের চাহিদা এবং যোগান দুটো কী থাকবে, সমান থাকবে। আর দাম স্তরে কোনো এখানে ভূমিকা থাকবে না। এই শর্তগুলো যদি আমরা মেনে চলি, অবশ্যই এই মুদ্রার যে পরিমাণ তত্ত্ব রয়েছে, ফিশারি ভাষ্যটা প্রুফড হবে। খেয়াল করি আমরা। তাহলে আমি আশা করছি তোমরা এই পর্যন্ত মোটামুটি একটা ধারণা তোমাদের হয়েছে। এখন আমি মুছে দিচ্ছি, কিছু কাজ রয়েছে যেগুলো বোর্ড ছাড়া সম্ভব নয়।
খেয়াল করি যে ফিশারের বিনিময়ে ফিশারের বিনিময় সমীকরণ। এখন আমরা পড়ব ফিশারের বিনিময় সমীকরণ, যেটাকে আমরা লিখতে হবে ফিশার্স ইকুয়েশন অফ এক্সচেঞ্জ। ফিশার্স ফিশার্স ইকুয়েশন ইকুয়েশন অফ এক্সচেঞ্জ, CHANG এক্সচেঞ্জ। ফিশার্স ইকুয়েশন অফ এক্সচেঞ্জ অর্থাৎ ফিশারের বিনিময় সমীকরণ। এই ফিশার তার বিনিময় সমীকরণের মাধ্যমে প্রমাণ করেছেন, দাঁড় করিয়েছেন যে মুদ্রার বিনিময় তত্ত্বটা, অর্থাৎ অর্থের যোগান যে হারে বাড়ে তার মূল্য সেই হারে কি কমে, যোগান বাড়লে সেই হারে তার পরিবর্তন হয়, যোগান বাড়লে মূল্য কমে আর যোগান কমলে কি তোমার মূল্যটা, অর্থের মূল্যটা বাড়ে। দেখো বিনিময় সমীকরণটা হচ্ছে PT ইকুয়াল MV প্লাস M1 V1, অতএব আমরা ইমপ্লাইজ করতে পারি যে P ইকুয়াল MV প্লাস M1 V1 বাই কি T। এখানে এগুলোর পরিচয়, P-তে দাম স্তর, এটি কিন্তু এই দাম স্তরটা কিন্তু সাধারণ দাম স্তর। হ্যাঁ, বাজারে যে দামটা কোনো একটা দ্রব্যের যে দাম বজায় থাকে সেটাকে বলা হচ্ছে দাম স্তর। আর M হচ্ছে বিহিত মুদ্রা, আর V হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি, বিহিত মুদ্রার প্রচলন গতি অর্থাৎ হাত বদলানো যেটা আর কি। M1টা হচ্ছে ঋণপত্র, বাণিজ্যিক ব্যাংক ঋণপত্র। বাণিজ্যিক ব্যাংকসমূহ বিভিন্ন ধরনের ঋণপত্র সৃষ্টির মাধ্যমে লেনদেন করে থাকে, যেমন ব্যাংক ড্রাফট, চেক, ক্রেডিট কার্ড, হ্যাঁ এগুলো আর কি। এবং এই V1টা হচ্ছে এই ঋণপত্রের প্রচলন গতি, ঋণপত্রের কি প্রচলন গতি, ঋণপত্রের প্রচলন গতি। হ্যাঁ, আর এটি হচ্ছে লেনদেনের পরিমাণ বা ক্রয় বিক্রয়ের পরিমাণ, ক্রয় বিক্রয়ের কি পরিমাণ, ক্রয় বিক্রয়ের পরিমাণ। তাহলে এখানে আমরা বুঝলাম যে এখানে যে মানটা যদি বসানো যায় সংখ্যা ধরে নিয়ে, যে M এর মান একটা, V এর মান কিছু একটা আছে, M1 এর মান কিছু একটা আছে, V1 এর মান আছে এবং T1 এর মান যদি বসানো তাহলে দাম স্তর পাওয়া যাবে। এই সমীকরণের ব্যাখ্যাটা হচ্ছে এই তোমার সেটা হচ্ছে ফিশার বলছেন যে একটা নির্দিষ্ট সময়ে অর্থের চাহিদা, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে অর্থের চাহিদা PT আর এই MV প্লাস তোমার হচ্ছে M1 V1 অর্থের যোগান, এটা সবসময় খেয়াল রাখতে হবে যে এই PT হচ্ছে অর্থের চাহিদা, অর্থের কি এটা চাহিদা, আর MV প্লাস M1 V1 এটা হচ্ছে অর্থের যোগান, এটা অর্থের কি যোগান। তাহলে এখানে যে দৃষ্টি আসছে সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে একটা দেশে অর্থের চাহিদা এবং অর্থের যোগান কি সমান থাকবে। ওই যে অনিয়মিত শর্তের ভিতরে কিন্তু এটা রয়েছে নাম্বার অফ 6 নম্বর অনিয়মিত শর্ত, যে অর্থের চাহিদা এবং যোগান পরস্পর কি রয়েছে সমান রয়েছে। আর এই অবস্থায় যে তোমার খেয়াল রাখতে হবে যে এখানে যেহেতু ক্রয় বিক্রয়ের জন্যই শুধু অর্থের চাহিদা সৃষ্টি হয়, সুতরাং একটা দেশে একটা নির্দিষ্ট সময়ে ক্রয়ের জন্য যে অর্থ ব্যয় করা হয়, হ্যাঁ সেটাই কিন্তু অর্থের চাহিদা। তাহলে আমরা কি বুঝলাম যে একটা নির্দিষ্ট সময়ে একটা দেশে
হ্যাঁ, ক্রয় বিক্রয়ের জন্য কিন্তু অর্থের চাহিদার সৃষ্টি হয়। তাই একটা নির্দিষ্ট সময়ে একটা দেশে যে পরিমাণ দ্রব্য ক্রয় করা হয় এবং ওই জন্য যে অর্থ ব্যয় করা হয় সেটাই হচ্ছে অর্থের চাহিদা। স্বল্পকালে তোমার হচ্ছে অর্থের প্রচলন গতি, অর্থাৎ এই M1 V1, হ্যাঁ, এগুলো কিন্তু কি থাকবে, স্থির থাকবে। এবং ক্রয় বিক্রয় এই দুটো যদি স্থির থাকে তাহলে এইটি ক্রয় বিক্রয় পরিমাণও কি থাকবে, স্থির থাকবে। আমার কিন্তু অনিয়মিত শর্তে এটা দেয়া রয়েছে। ক্রয় বিক্রয়ের পরিমাণ যদি স্থির থাকে, তোমার হচ্ছে অর্থের প্রচলন গতি যদি স্থির থাকে তাহলে কিন্তু তোমার টি অর্থাৎ ক্রয় বিক্রয়ের পরিমাণে সেই ক্ষেত্রে কি থাকবে, স্থির থাকবে। সুতরাং একটা সময়ে যে হারে এটা ওই নির্দিষ্ট সময়ে যে হারে অর্থের যোগান বাড়ে, মূল্য স্তরও কিন্তু সেই হারে বাড়বে। এই মূল্য স্তরটা কোনটা, এই যে পি, অর্থাৎ অর্থের যোগান যে হারে বাড়বে, অর্থাৎ অর্থের যোগান যে হারে বাড়বে মূল্য স্তরও কিন্তু সেই হারে বাড়বে। অর্থের যোগান যে হারে কমবে মূল্য স্তরও কিন্তু সেই হারে কমবে। অর্থাৎ অর্থের যোগান যদি দ্বিগুণ হয় মূল্য স্তর কী হবে, দ্বিগুণ। অর্থের যোগান যদি অর্ধেক হয় মূল্য স্তরে কী হবে, তখন অর্ধেক হবে। অর্থাৎ এই ক্ষেত্রে অর্থের যোগান যদি দ্বিগুণ হয় তাহলে অর্থের মূল্য অর্ধেক হবে। খেয়াল করি আমরা যে অর্থের যোগান যদি দ্বিগুণ হয়, এইবার কিন্তু অর্থের মূল্য, এই পি না কিন্তু অর্থের মূল্য, এবার অর্থের মূল্য তখন অর্ধেক হবে। আর অর্থের যোগান যদি অর্ধেক হয় তোমার অর্থের মূল্য তখন দ্বিগুণ হবে। আর এটাই হচ্ছে ফিশারি ভাষ্যের মূল বক্তব্য। আমি আশা করছি তোমরা এটা আজকের এই আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরেও কারো কোনো সমস্যা থেকে থাকলে যে কোনো বইতে বেশ ভালোভাবে দেওয়া রয়েছে ফিশারের ভাষ্যটি, তোমরা একটু চেষ্টা করলে আমার এই ক্লাস থেকে একটু সাহায্য নিলে ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবে। তা আগামী দিন এই ক্লাসেরই কিছু বাকি অংশ রয়েছে যেটা গাণিতিক এবং জ্যামিতিকভাবে প্রমাণ করে দেখানো হয়, সেটা আমি আগামী দিন তোমাদের ক্লাসে দেবো ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।